প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রাণীবিজ্ঞান পার্টের অধ্যায় 10 মানবদেহে প্রতিরক্ষা বা ইমিউনিটি নিয়ে আলোচনা করব। তো মানবদেহে প্রতিরক্ষা বা ইমিউনিটি এইটা আসলে কাকে বলে? ইমিউনিটি বা প্রতিরক্ষা বলতে ওই ক্রিয়া বা প্রক্রিয়াকে বোঝানো হয় শারীরবৃত্তীয়, যা আমাদের দেহে ক্ষতিকর অণুজীব বা রাসায়নিক পদার্থের যে ক্ষতিকারক প্রভাব থাকে সেটা থেকে আমাদের দেহটাকে রক্ষা করার সামগ্রিক যে প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটাকে বলা হয় প্রতিরক্ষা বা ইমিউনিটি। আর বিজ্ঞানের যে শাখায় এই ইমিউনিটি নিয়ে আলোচনা করা হয়, ইমিউনিটি হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস। এখন এই যে ফিজিওলজিক্যাল প্রসেস বা শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ে বিজ্ঞানের যে শাখায় বা বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় তোমার ইমিউনোলজি। তাহলে ইমিউনোলজি বলতে বিজ্ঞানের বা বায়োলজির যে শাখা, জীববিজ্ঞানের যে শাখা, যেখানে ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে ইমিউন সিস্টেম কাকে বলে? এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। ইমিউন সিস্টেম হচ্ছে বা প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে যে সকল অঙ্গ বা তন্ত্র দ্বারা আমাদের এই ইমিউনিটি নামক যে ফিজিওলজিক্যাল প্রসেসটা চলমান থাকে সেটাকে বলা হয় ইমিউন সিস্টেম। তাহলে ইমিউনিটি হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস যার দ্বারা আমাদের দেহ বাহ্যিক যে ক্ষতিকারক অণুজীব বা রাসায়নিক পদার্থ আছে তাদের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের দেহকে রক্ষা করে। আর ইমিউন সিস্টেম হচ্ছে এই ইমিউনিটি শো অফ করার জন্য বা প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরক্ষামূলক কাজগুলো সম্পাদন করার জন্য যে অঙ্গ এবং তন্ত্রগুলোর ব্যবহার করা হয় তাদেরকে একত্রে বলা হয় ইমিউন সিস্টেম। তাহলে ইমিউন সিস্টেমটা গঠিত হচ্ছে অঙ্গ এবং তন্ত্রের সমন্বয় হচ্ছে, এবং বিজ্ঞানের যে শাখায় এই ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি। তো এগুলো নিয়ে আলোচনা করার সময় তোমাদের বইয়ে সর্বপ্রথম কিছু সদস্য, আমাদের ইমিউন সিস্টেমের কোষ ভিত্তিক সদস্য নিয়ে আলোচনা করছে, মানে যে সকল কোষগুলো একেবারে প্রান্তিক লেভেলে দেহের অভ্যন্তরে আমাদের প্রতিরক্ষার কাজটা করে থাকে তাদের সুন্দর নাম, তাদের উৎপত্তি কোথায় এবং তারা কিভাবে কাজ করে থাকে তাদের একটা লিস্ট দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে তাদের বিভিন্ন ভূমিকা নিয়ে যখন আলোচনা করব তাদের এই কাজগুলো নিয়ে আলোচনা হবে এবং তোমরা তাদের সম্বন্ধে একটা সঠিক মানে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা পাবে। তো আমি সেখানে আর যাচ্ছি না। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রতিরক্ষা ব্যবস্থায় এটা আমাদের শরীরে কেন বা কিভাবে এটা কাজটা করে। আসলে প্রাণী হিসেবে বা এটা যদি বলতে পারো দ্য গ্রেস অফ দ্য গ্রেট অলমাইটি, মানে সৃষ্টিকর্তার একটা অপার নিদর্শন আমাদের প্রাণী জগতের বা প্রাণীদের প্রতি, সেটা হচ্ছে আমাদের বডির ভিতরে নিজে থেকে বাহ্যিক বস্তুর প্রতি একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা। এখন এই প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা কিভাবে গড়ে ওঠে সেটা তোমাদেরকে একটু আমি বুঝাবো। আমাদের দেহে কিভাবে বাহ্যিক বস্তুর প্রতি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু তোমাদের বোটানি বইয়ে নিয়ে যাব, কারণ সেখানে কোষবিদ্যা বা সাইটোলজি নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। আমরা প্রাণী জগতের একটা সদস্য, মানুষ বা অন্যান্য যেসব উন্নত প্রাণী আছে, আমরা জানি যে প্রাণীদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে, এবং কোষ ঝিল্লির সবচাইতে গুরুত্বপূর্ণ যে মডেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দুটি মডেলের মধ্যে ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করা হচ্ছে। সেঙ্গেল এবং নিকলসন সাহেবের যে মডেলটা ছিল, এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমরা জানি আমাদের কোষ ঝিল্লি দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত থাকে। একটি হচ্ছে সেখানে দ্বিস্তরী ফসফোলিপিড থাকবে এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে সেখানে প্রোটিন অণু থাকে, যেটা এই ফসফোলিপিড অণুর যে কোনো এক স্তরেও প্রবিষ্ট অবস্থায় থাকতে পারে বা দুই স্তরেও প্রবিষ্ট অবস্থায় থাকতে পারে। তো তাহলে এটা যদি আমাদের একটা কোষ হয়,
তাহলে এটা হচ্ছে তার কোষঝিল্লি বা সেল মেমব্রেন, আমি সংক্ষেপে সিএম দিয়ে লিখলাম, এবং সেখানে কিছু ইন্টিগ্রেটেড প্রোটিন থাকবে। মনে করো এইগুলো হচ্ছে সেই সেল মেমব্রেনের প্রোটিন অণুগুলো। ঠিক আছে, তাহলে এখানে যদি একটা প্রোটিন অণু থাকে, ধরে নিলাম এখানে একটা, এখানে একটা, এভাবে অসংখ্য প্রোটিন অণু আমাদের কোষঝিল্লি জুড়ে থাকে। এই যে প্রোটিন অণুগুলো আমাদের কোষঝিল্লি জুড়ে থাকে, এটা যেমন আমার দেহের কোষের মধ্যে থাকবে, ঠিক একইভাবে বাহ্যিক, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, আমি লাল কালার দিয়ে চিহ্নিত করলাম, এখানে তার ফ্লাজেলাটা আছে, আর বাকি এগুলো হচ্ছে তার পিলি, এখানে তার ক্রোমোজোমাল ডিএনএ। এখন আমরাও জানি যে তার কোষঝিল্লি এবং কি থাকে, কোষ প্রাচীর থাকে। মনে করলাম তার কোষঝিল্লির ক্ষেত্রেও একটা কি আছে, তোমার এরকম প্রোটিন অণু আছে, সেটা খুবই ক্ষুদ্র, একটু হালকা করে দেখায়, মনে করো দেখতে অনেকটা চারকোনা এই ধরনের। এখন লক্ষ্য করে দেখো, এখানেও যেমন কোষঝিল্লিতে প্রোটিন অণু আছে, আমাদের কোষঝিল্লিতেও প্রোটিন অণু আছে। এখন আমার দেহের এই যে কোষঝিল্লিতে অবস্থিত প্রোটিন অণু, সেটাকে কিন্তু সে চিনতে পারে। তাহলে আমার দেহ সেটা চিনতে পারে এবং এটাকে ধরে নেয় যে সে আমাদের দেহের অভ্যন্তরীণ গঠন বা অভ্যন্তরীণ কোনো একটা কোষ। ঠিক একইভাবে রক্তের ক্ষেত্রেও কিছু বস্তু এরকম প্রোটিন অণু বাহ্যিকভাবে আমাদের রক্তকে পরিচয় দেয়। একইভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার কোষের ভিতরে যে প্রোটিন অণুগুলো রয়েছে কোষঝিল্লিতে, সেগুলো ব্যাকটেরিয়ার পরিচয় বহন করে থাকে। তাহলে প্রত্যেকটা প্রাণী জগতের সদস্যের ভিতরে এই ধরনের কোষঝিল্লিতে কিছু প্রোটিন অণু থাকে যা তার পরিচয়কে প্রদর্শন করে। এখন লক্ষ্য করে দেখো, আমাদের দেহের এই প্রোটিন অণুগুলোর কারণে সর্বদা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সজাগ থাকে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া যেহেতু কোষীয় প্রাণী, তার ক্ষেত্রে ওইরকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না, কিন্তু ব্যাকটেরিয়াটা যখন আমার শরীরে প্রবেশ করবে, সেটার বিরুদ্ধে কিন্তু সে কাজ করা শুরু করে। তাহলে একই ধরনের প্রোটিন অণুগুলো দেখা যাচ্ছে যে আমাদের দেহের ভিতরে যখন অবস্থান করতেছে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা সচেষ্ট থাকে বা সজাগ থাকে যে না, এটা আমার দেহের বস্তু, এই আমার ক্ষতি করবে না। কিন্তু বাহ্যিকভাবে যখন একটা বস্তু সে প্রবেশ করতে নেয়, তখন কিন্তু তাকে চিহ্নিত করে এবং তার ক্ষতিকর প্রভাব থেকে আমার দেহকে মুক্ত রাখতে পারে। তো যে বস্তুর কারণে আমাদের দেহের অভ্যন্তরে এরকম প্রতিরক্ষা ব্যবস্থা বুস্টিং হয় বা প্রতিরক্ষা ব্যবস্থা একটু তোমার সচেষ্ট হয় তাকে ধ্বংস করার জন্য, এই ধরনের পদার্থগুলোকে বলা হয় অ্যান্টিজেন। এখন সহজে আমি যদি বলি, অ্যান্টিজেন বলতে কাকে বোঝানো হচ্ছে, বাহ্যিক যে কোনো পদার্থ, বাহ্যিক যে কোনো পদার্থ। এখন এই পদার্থটা কোনো অণুজীবও হতে পারে বা রোগ সৃষ্টিকারী অণুজীবও হতে পারে, বা তাদেরকে প্যাথোজেনও বলা হয়, অথবা রোগ সৃষ্টিকারী অণুজীবকে প্যাথোজেন বলা হয়। রোগ সৃষ্টিকারী অণুজীব। অণুজীবকে অ্যান্টিজেন হিসেবে ধরা যায়, অথবা যে কোনো কেমিক্যাল কণাও হতে পারে। ঠিক আছে, অ্যান্টিজেন রূপে কাজ করতে পারে। এখন এরা বাহ্যিক পদার্থ, মানে এরা দেহের বাইরে থেকে যখন দেহের ভিতরে প্রবেশ করবে, তখন এটা ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে। তাহলে দুই ধরনের অ্যান্টিজেন নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে। একটা আমার দেহের সাপেক্ষে যে অ্যান্টিজেন, তাকে বলা হচ্ছে সেলফ অ্যান্টিজেন, আমি সংক্ষেপে এজি দিয়ে লিখলাম। আরেকটা অ্যান্টিজেন যেটা আমার দেহের বাইরে অণুজীব বা কোনো রাসায়নিকের থাকে, সেটা আমার দেহের সাপেক্ষে নন সেলফ অ্যান্টিজেন। ঠিক আছে, এখন সেলফ অ্যান্টিজেন এবং নন সেলফ অ্যান্টিজেন যেটাই হোক না কেন, অ্যান্টিজেনের একটা মূল কাজ হচ্ছে সে আমার দেহের ভিতরে প্রতিরক্ষা ব্যবস্থাকে বুস্টিং করবে। এবং সেটা কিভাবে করে, একটা বিশেষ পদার্থ বা প্রোটিন জাতীয় অণু সৃষ্টি করার মাধ্যমে। আর সে প্রোটিন জাতীয় অণুটার নাম হচ্ছে অ্যান্টিবডি। তার মানে হচ্ছে সেলফ অ্যান্টিজেন আমার দেহের কোষের সাপেক্ষেও তোমার কি হইতে পারে, অ্যান্টিবডি তৈরি হইতে পারে। আবার বাহ্যিকভাবে কোনো বস্তুর উপস্থিতির প্রেক্ষিতেও অ্যান্টিবডি তৈরি হইতে পারে এবং সেটাকে ধ্বংস করার জন্য তারা কাজ করবে। এটার উদাহরণ দিই, যেমন সেলফ অ্যান্টিজেনের উদাহরণটা তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়েছ, রক্তের গ্রুপিং করা হয়। তো কার্ল ল্যান্ডস্টেইনার সাহেব এই গ্রুপিংটা করছিল। তো আমাদের লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতেও ঠিক একই ধরনের কিছু অ্যান্টিজেন পাওয়া যায়,
দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, একটা অ্যান্টিজেন এ, একটা অ্যান্টিজেন বি। তো অ্যান্টিজেন এর বিপরীতে কিছু অ্যান্টিবডি থাকে, আবার অ্যান্টিজেন বির বিপরীতে কিছু অ্যান্টিবডি থেকে থাকে। তাহলে এগুলো হচ্ছে সেলফ অ্যান্টিজেনের উদাহরণ, যার প্রতিক্রিয়ায় কিছু অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সেগুলো কিন্তু আমাদের রক্তকণিকাগুলোকে ধ্বংস করে না, তারা অবস্থান করে। আর নন সেলফ অ্যান্টিজেন কোনগুলো? যেগুলো বাহ্যিকভাবে আসবে, যেমন কোনো ব্যাকটেরিয়ার হইতে পারে, এখানে যেমন ব্যাকটেরিয়াটা দেখানো হচ্ছে, বা হইতে পারে যে আমি রক্ত নিচ্ছি, ভুল ব্লাড গ্রুপের নিচ্ছি। যেমন মনে করো আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, আমি যদি এখন তোমার এ পজিটিভ ব্লাড গ্রুপ নেই, তাহলে কিন্তু সেটা আমার দেহের ভিতরে সঞ্চালিত হবে না। দেখা যাবে আস্তে আস্তে আমার বি নেগেটিভ ব্লাড গ্রুপে যে প্রতিরক্ষাকারী যে অংশগুলো আছে, সেই অংশগুলো দেখা যাবে যে তার বিরুদ্ধে সচেষ্ট হবে এবং তাকে বাহ্যিক পদার্থ হিসেবে বা নন সেলফ অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবে। সাথে সাথে এমন কিছু অ্যান্টিবডি তৈরি করবে যারা তার সাথে সংযুক্ত হয়ে আমাদের দেহে বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ক্রিয়া সংগঠন করবে। আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এভাবে করে মূলত সাধারণত আমাদের ইমিউনিটিটা গড়ে ওঠে। এবং সবচাইতে মজার কথা হচ্ছে সৃষ্টিকর্তা এখানে খুব অপূর্বভাবে ডিজাইন করে দিছে যে আমাদের এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ করতেছে। এবং তোমরা যারা এখন করোনাকালীন সময়ে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখো বা অ্যানিমেশন দেখো, দেখবা এখানে এই ধরনের সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু কোভিড অনেকেই আছে উপসর্গহীনভাবে আক্রান্ত হচ্ছে, আবার তার পাশাপাশি হার্ড ইমিউনিটি যেটাকে বলা হচ্ছে, সে হার্ড ইমিউনিটি কাঙ্ক্ষিত এটা অর্জন করতেছে। কারণ আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে সোশ্যাল ডিস্টেন্সিং বা আইসোলেটিং এর যে কন্ডিশন, এটা আসলে মেনটেন করাটা খুব টাফ। তো এটা এখন কাঙ্ক্ষিত হয়ে গেছে হার্ড ইমিউনিটি অর্জন করা। তো এটার ক্ষেত্রে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কটা বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। তাহলে এখন অ্যান্টিজেন নিয়ে কথা হচ্ছে, অ্যান্টিজেন তাহলে কি ধরনের নেচারের হতে পারে? এক নম্বরে সে প্রোটিন নেচারের হতে পারে, দুই নম্বরে সে শর্করার লম্বা শিকল হতে পারে। তাহলে অ্যান্টিজেনের নেচারটা কি হইতে পারে? রাসায়নিকগতভাবে অ্যান্টিজেনের নেচারটা দুই ধরনের হইতে পারে। অ্যান্টিজেনের প্রকৃতি দুই ধরনের হবে। একটা হচ্ছে প্রোটিন বা পেপটাইড, ছোট প্রোটিন অণু বা পেপটাইড অণু হইতে পারে, বা পলিপেপটাইডও হইতে পারে। আর দুই নম্বরে হচ্ছে পলিস্যাকারাইড। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যারা বোটানির সেল কেমিস্ট্রি চ্যাপ্টার পড়ছো তাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার লিপিড কেন বাদ গেল বা নিউক্লিক অ্যাসিড কেন বাদ গেল? আমরা তো ওইগুলোকেও সেল কেমিস্ট্রিতে পড়ছি রাসায়নিক গঠন হিসেবে। দেখো, লিপিড এবং আমাদের যে নিউক্লিক অ্যাসিড আছে, তারা এককভাবে কখনো এই অ্যান্টিজেন মানে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার বুস্টিং করা বা দেহের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কাজ করা, এটা সে করতে পারে না। তাকে অবশ্যই প্রোটিন বা পেপটাইডের সাথে বা পলিস্যাকারাইডের সাথে সংযুক্ত হয়ে কাজটা করতে হবে। তাহলে আমাদের দেহের দুই ধরনের আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে দুই ধরনের অ্যান্টিজেনের পরিচিতি পেলাম। একটা সেলফ অ্যান্টিজেন যেটা আমার দেহের ভিতরে থাকে এবং আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা তাকে চিনতে পারে, আর নন সেলফ অ্যান্টিজেন যেটাকে চিনতে পারে না কিন্তু এর বিরুদ্ধে সে কাজ করে থাকে। তো এই গেল আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্ক এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা। এবারে আমরা যাব আমাদের ইমিউন সিস্টেম নিয়ে কিছু প্রাথমিক কথাবার্তা বলতে। এখন লক্ষ্য করে দেখো, আমাদের ইমিউন সিস্টেমে প্রতিরক্ষা ব্যবস্থার যে তন্ত্র, সেখানে দুই ধরনের অঙ্গ দেখা যায়। একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। আচ্ছা, লিম্ফয়েড অর্গান কোনগুলো? লিম্ফয়েড অর্গান হচ্ছে সেগুলো যারা আমার প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা তন্ত্রের একনিষ্ঠ অর্গানগুলো বা একনিষ্ঠ অর্গান, যারা সবসময় সচেষ্ট থাকে, সজাগ দৃষ্টি রাখে যাতে আমার দেহ বাহ্যিক পদার্থ দ্বারা আক্রান্ত না হয় বা রোগের বিপরীতে সে যাতে সঠিক সাড়াটা প্রদান করতে পারে, ইমিউন রেসপন্স। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান হিসেবে দুটি অর্গান রয়েছে মূলত। একটি হচ্ছে থাইমাস গ্রন্থি, যেটি আমাদের হৃৎপিণ্ডের ঠিক উপরে থাকে। এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে থাইমোসিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এবং আরেকটি হচ্ছে আমাদের অস্থিমজ্জা বা বোন মেরু। তো এই দুটি হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এখন কেন তাকে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলা হলো? আমরা আমাদের প্রতিরক্ষা চ্যাপ্টারে যখন স্তরগুলো নিয়ে জানা শুরু করব বা সদস্যগুলো নিয়ে জানা শুরু করব, তখন এই সদস্যটার নাম সবচেয়ে বেশি আসবে, এক বিশেষভাবে রূপান্তরিত শ্বেত রক্তকণিকা, যার নাম হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের উৎপত্তি এবং তার বৃদ্ধি বা সংখ্যা বাড়ানোর মূল কাজটা করে থাকে প্রাইমারি লিম্ফয়েড অর্গান মানে থাইমাস গ্রন্থি এবং বোন মেরু। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কোনগুলো?
যেখানে এই লিম্ফোসাইটগুলো সাময়িকভাবে বা কিছু সময়ের জন্য অবস্থান করবে, করে সেখানে সংখ্যা বৃদ্ধি করে থাকে। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে যারা উপস্থিত থাকে তাদেরকে আমরা বাংলায় বলি স্প্লিন, বাংলায় বলি প্লীহা বা স্প্লিন, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের লসিকা গ্রন্থি, যেমন অ্যাডেনয়েড গ্রন্থি আছে। হ্যাঁ, তো এদেরকে সামগ্রিকভাবে লিম্ফ নোড বলা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের অর্গান। এই ইমিউন সিস্টেমের অর্গানের বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই কোষগুলো তৈরি হয়, যাদেরকে তোমাদের বইয়ে প্রথম দিকে ছক আকারে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, আমি সেখানে যাচ্ছি না, এখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো কেমন জানি মনে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা কোনো একটা দেশের প্রতিরক্ষা সুরক্ষার সাথে রিলেটেড। তো আসলে প্রতিরক্ষাটা কিভাবে আমাদের দেহে সাজানো আছে, সেই সাজানো ব্যবস্থা নিয়ে তোমাদেরকে কিছু তথ্য এখন আমি দিব, উপস্থাপন করব একটা উদাহরণের মাধ্যমে। আসো একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আমরা শেখার চেষ্টা করি যে মানব দেহে প্রতিরক্ষার স্তর বা লেয়ার্স অফ ইমিউন সিস্টেম, এটা আমরা কিভাবে বুঝতে পারি বা করতে পারি। লক্ষ্য করে দেখো, একটা উদাহরণ দিই, যে কোনো পলিটিক্যাল টিমের ভিআইপি বা মনে করো যে রাষ্ট্রের একনিষ্ঠ মানে রাষ্ট্রের সর্বোচ্চ যে পদের অধিষ্ঠিত আছে, সে মনে করো যে কোনো একটা জায়গায় জনসভা গেল, যেহেতু তারা পলিটিক্যাল বিভিন্ন দলের সদস্য। তো এখন সেই সমাবেশ স্থলটাকে ঘিরে তোমার নিরাপত্তা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী কিন্তু একটা সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে, এবং সেটা কয়েকটা স্তরে থাকে। আচ্ছা, ধরে নিলাম যে চট্টগ্রামের কোনো একটা অঞ্চলে তোমার মনে করো এই ধরনের পলিটিক্যাল একটা টিমের চেয়ারপারসন বা যে ফাউন্ডিং সভাপতি, যে তার একটা মনে করো যে সমাবেশ হবে। তো একটা কলেজের মাঠে এটা হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে তার সেই সমাবেশস্থল, মানে মাঠটা। আর এখানে হচ্ছে সেই বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে, হাইরাইজ বিল্ডিংটা, কলেজ ভবন। ঠিক আছে, তাহলে এখানে সমাবেশ হবে, এখানে কলেজ ভবন রয়েছে। এখন দেখো, এটাকে 3 স্তরের বিষয়ে নিলাম। আচ্ছা, আমি স্থানটা ধরে দিলাম, মনে করো পটিয়া সরকারি কলেজের মাঠে এই ধরনের একটা মিটিং হবে। তো আমরা জানি চট্টগ্রাম শহরের পরে যে এন্টার করার যে রাস্তাটা, সেটা হচ্ছে নতুন ব্রিজ বা শাহ আমানত সেতু। মনে করো এটা হচ্ছে সেই নতুন ব্রিজটা। এখন এখান থেকে প্রতিরক্ষার ব্যবস্থা সুরক্ষা শুরু হয়ে যায়। তার মানে হচ্ছে জনসমাবেশ স্থল যেদিন থাকবে সেদিন সর্বপ্রথম এদিকে একটা প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, যাতে সামানত সেতু থেকে নিয়ে দক্ষিণের মনে করো এখানে সাতকানিয়ার কেরানীর হাট পর্যন্ত এখানে নর্মাল কিছু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, যেখানে দেখা যায় যে তোমার জনসমাবেশ স্থলে আগত ব্যক্তিবর্গদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দেখা যায় হুন্ডা চলতে দেওয়া হয় না, বা কোনো যে কোনো ভালো মানুষও চলাচল করতে নিলে তাকে একটু চেক আপ করা হয় সন্দেহ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো ফার্স্ট লেয়ারে সাধারণত কারা কারা থাকে? বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ থাকবে, নর্মাল যারা আমাদের নিয়মিত বাহিনী, নর্মাল পুলিশও থাকে, যাদেরকে সন্দেহ হ্যাঁ এরকম করে তাদেরকে সার্চ করা হয়। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের ইয়ে। এবার লক্ষ্য করে দেখো, এই রেডিয়াসের ভিতরে তোমার আরেকটা স্তর গঠিত করা হয়, যে স্তরটা হচ্ছে খুব মারাত্মক, এবং এরা টহল বাহিনীর মতন সারাক্ষণ সমাবেশস্থলের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ঠিক আছে, এখানে কারা থাকে? আমাদের এলিট ফোর্স গুলো থাকে, যেমন মনে করো র্যাব থাকতে পারে, অবস্থা বিশেষ হলে বিজিবি থাকতে পারে। ঠিক আছে, এখন এই র্যাব এবং বিজিবির কাজ কি? মনে করো সমাবেশস্থলের কাছাকাছি আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা পলিটিক্যাল টিমের এগেনিস্টে আছে, সেই এগেনিস্টের বাহিনীদেরকে দেখা যাবে যে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে, টহল দেওয়ার চেষ্টা করবে। যদি কেউ সমস্যা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, হয়তো বা তাকে গ্রেফতার দেখাবে। আর সিচুয়েশন বেশি খারাপ হলে এখন ইদানিং ক্রসওয়্যারের একটা কথা আসতেছে, যে ক্রসওয়্যারও করতে পারে, এটা তাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তো এইটা হচ্ছে সেকেন্ড লেয়ার, দ্য মোস্ট ডেঞ্জারাস লেয়ার। এবার আসো থার্ড লেয়ার যেটা থাকবে। থার্ড লেয়ারটা সমাবেশ স্থলের চারপাশে তো ঘিরে রাখবে, সেটা সমাবেশের দিনে যে হবে তা না। কারণ কি? কারণ হচ্ছে এই থার্ড লেয়ারের সদস্যগুলোর নাম শুনলে তুমি বুঝতে পারবে এরা কারা। এরা হচ্ছে স্পাই বা গোয়েন্দা বা এসএসএফ এর সদস্য, স্পেশাল সিকিউরিটি ফোর্স। হ্যাঁ,
এই এদের সদস্যগুলো থাকবে। এদের কাজ কিন্তু সমাবেশস্থল যখন ডিউরেশন বা শিডিউল পড়ে যায়, তাই ঠিক সেই দিন থেকে কাজ শুরু হয়ে যায়। তারা ছদ্মবেশে থাকার চেষ্টা করে, গোয়েন্দা তথ্য নেওয়ার চেষ্টা করে যে এই অমুক জায়গায় এমন সময় সমাবেশ হলে কোনো সমস্যা হবে কিনা, বা আক্রমণ করার চেষ্টা থাকলে সেটা প্রতিহত করার চেষ্টা করে আগাম গোয়েন্দা বার্তার মাধ্যমে। এখন লক্ষ্য করে দেখো, এখানে প্রতিরক্ষা স্তরের যে নেতা বা যে সভানেতাই আসবে, তো দেখা যায় যে সে আক্রমণের সম্মুখীন হতে পারে, শত্রুরাও আক্রমণ হতে পারে, দেখা যাইতে পারে বিদেশ থেকে শত্রুরা এখানে আক্রমণ করে চালাতে পারে স্নাইপার শুট আউটের মাধ্যমে। তখন গোয়েন্দারা এখানে এসে তাদেরকে বাধা প্রদান করতে পারে, অথবা তাকে স্টেপ করতে পারে। তাকে পার্সোনাল অনেক শত্রুতা থাকতে পারে, যার ব্যক্তিগত শত্রুতা ওইভাবে দলীয়গত ভাবে না, দেখা যাবে সে তাকে স্টেপ করতে থাকে, তখন ওই স্পাই এসএসএফরা করতে পারে। একটা জিনিস মনে রাখো, প্রথম দুটো স্তর কিন্তু সার্বিকভাবে সকল জনগণকে বাধা প্রদান করে, মানে স্পেসিফিক না, তারা যে কাউকে ধরতে পারে বা সেটা ভালো হোক খারাপ হোক। কিন্তু থার্ড লেয়ারটা যাকে ধরবে তাদের কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের কাছে মেমোরি থাকবে। তারা এই তথ্যগুলোকে সংরক্ষণ করে পরবর্তীতে যাতে কোনো আক্রমণ না হয়। ঠিক আছে? তো এই যে স্তর যেভাবে দেখাইলাম, ঠিক একইভাবে আমাদের দেহেও এরকম স্তর থাকে। যেমন ফার্স্ট লেয়ারের কিছু সদস্য থাকে, যেমন স্কিন থাকতে পারে, চোখের অশ্রু হতে পারে, মুখের লালা হতে পারে, আবার দেখা যাচ্ছে যে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, যারা আমাদের দেহের প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে গঠিত। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কারা থাকবে? যারা হচ্ছে র্যাব বিজিবির মতো কাজ করে, আমাদের যে শ্বেত রক্ত কণিকাগুলো রয়েছে সেগুলো। আর থার্ড লেয়ারে হচ্ছে স্পাই এবং এসএসএফ, যারা আমাদের বিভিন্ন ধরনের লিম্ফয়েড অর্গান থেকে সৃষ্টিকৃত রাসায়নিক পদার্থের মতন বা প্রোটিন জাতীয় অণু, যারা আমাদের দেহের ভিতরে কাজ করবে, এবং তারা গোপনে গোপনে আমাদের দেহের বাহ্যিক বস্তু বা বাহ্যিক শত্রু থেকে আমাদের দেহকে রক্ষা করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা এই স্তরগুলো নিয়ে পরিচিত হব এবং এই স্তরগুলোর বর্ণনা সম্পর্কে জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।